ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক সাইদ আব্দুল্লাহ। জনাব সাইদ আব্দুল্লাহ, আপনাকে স্বাগত। শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি, এই বৈঠক, আজকে যে বৈঠক, এই বৈঠকের দিকে তাকিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সহ দেশের একটি বড় অংশের মানুষ আসলে এই বৈঠকে যে প্রত্যাশা মানুষের এবং রাজনৈতিক দলের, সেই প্রত্যাশা পূরণ হবে কিনা, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। আর জাস্ট অল্প ঘন্টাখানেক সময়ের ভেতরে লন্ডনে খুবই ঐতিহাসিক একটা বৈঠক হবে বলেই আমি ধারণা করছি। আর রাজনৈতিক ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় যে অস্থিরতার জায়গাগুলো আছে, সেই জায়গাগুলার একটা নিরসন ঘটানোর জন্য এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান যেহেতু লন্ডনে অবস্থান করছেন এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এই মুহূর্তে লন্ডনে অপেক্ষা করছেন। তো অনেকদিন ধরে একটা ঘটনা ঘটার মতো একটা অবস্থা ছিল যে তাদের হয়তো বা বৈঠকটা হবে। এর মাঝে আবার একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত বৈঠকটা হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহের দানা বাঁধে। তবে সব শঙ্কা দূর করে অবশেষে যে বৈঠকটা হচ্ছে, এর মিনিংটা হলো উভয় পক্ষ থেকে ছাড় দেওয়ার মতো একটা মানসিকতাটা তৈরি হয়েছে। যেমন বিএনপির জায়গা থেকে একটা ফার্ম স্ট্যান্ড ছিল, ইলেকশনটা ডিসেম্বরেই তারা চায়। আর সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে স্ট্যান্ড ছিল সবসময়, একটা সুস্পষ্ট রোড ম্যাপ আসছিল না। তারা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা কাট অফ টাইমের কথা বলছিল, কিন্তু এই ঈদের আগে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, প্রফেসর ডক্টর ইউনূস খুবই ক্লিয়ারলি বললেন যে এপ্রিলের ফার্স্ট উইকের ভেতরে তারা ইলেকশনটা দিবে। অর্থাৎ বিএনপির যে চাওয়া ডিসেম্বরের ভেতরে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ওই জুন পর্যন্ত কাট অফ টাইমের ভেতরে উনি যেটা করলেন এপ্রিল পর্যন্ত এগিয়ে নিয়ে আসলেন। সো এই দুইটার ভেতরে এখন যেহেতু যথেষ্ট ফারাকের জায়গাটা আছে, আমার মনে হয় একটা আলোচনা করার পরে প্রত্যেকে যদি একটু ছাড় দেওয়ার মানসিকতা রাখে, বিএনপির জায়গা থেকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা এবং অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা, তাহলে যেটা হবে, একটা আমার মনে হয় যে একটা গোল্ডেন মিডল গ্রাউন্ডে আমরা চলে আসতে পারবো। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা, এই নির্বাচনের পাশাপাশি সংস্কারের বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের নানা আলোচনা ছিল। জুলাই ঘোষণাপত্র থেকে শুরু করে বিভিন্ন পার্সপেক্টিভে আমাদের এই আলোচনাটা চলার কথা ছিল। তো এমন হতে পারে যে ইলেকশনের ব্যাপারে যদি একটা মিডল গ্রাউন্ডে চলে আসা যায়, তাহলে একটা জুলাই ঘোষণাপত্র কিভাবে হতে পারে না হতে পারে সেই ব্যাপারটাও কিন্তু আলোচনায় আসতে পারে। যেমন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এটা আমার একান্তই ব্যক্তিগত মত, যে কোনো না কোনো ফরম্যাটে জুলাইকে কোনো একটা স্ট্রাকচারে আমাদের নিয়ে আসতে হবে। যেমন যারা আওয়ামী লীগের পারপেট্রেটর ছিল, তাদের বিচারের যে ব্যবস্থা হয়তোবা এই সরকার ইনিশিয়েট করছে পূর্ণাঙ্গ ভাবে, যদিও শুরু করা যায় নাই। পরবর্তীতে ইলেক্টেড গভর্নমেন্ট যারাই আসবে, তারা যাতে ওই বিচার প্রক্রিয়াটা পুরোপুরি শুরু করতে পারে। একই সাথে আহতদের চিকিৎসা, শহীদ পরিবার যারা আছে সেই শহীদ পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার আমার ব্যক্তিগত চোখে, প্রাতিষ্ঠানিক সংস্কার। আমরা সাইদ অনেক আব্দুল্লাহ, সময় আপনি অনেক যে বিষয়টি সংস্কার। বলছিলেন, যে জুলাইয়ের চেতনা, আমরা দেখেছি যে সম্প্রতি এনসিপির পক্ষ থেকেও এই বিষয়টি বলা হয়েছে যে আজকের এই বৈঠকে প্রাধান্য পাবে জুলাইয়ের যে চেতনা, গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা। আসলে সংস্কার কার্যক্রম যেটি এখন চলমান, সেই সংস্কার কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আজকের এই বৈঠকে কোনো আলোচনা থাকতে পারে কিনা, কি মনে হচ্ছে আপনার? এট দ্য বেস্ট অফ মাই নলেজ প্রত্যেকটা ইস্যু আলোচনায় থাকবে। যেমন এজেন্ডা গুলা কেমন হতে পারে, ডেফিনেটলি ইলেকশন, সংস্কার, জুলাই ঘোষণাপত্র। So, মোটা থেকে আলোচনার জন্য তো এই ইভেন্ট গুলাই আছে। এবং আরেকটা ব্যাপার আমরা বারবার করে মিস করে যাই, জুলাইয়ের চেতনা, আসলে চেতনা শব্দটাকে এত বাজে ভাবে ইউজ করা হয়েছে অতীতেও। যেমন দেখবেন মুক্তিযুদ্ধটা ছিল গণমানুষের মুক্তিযুদ্ধ, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে একটা দল শুধুমাত্র তাদের চেতনার বিকাশ ঘটানোর জন্য মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করেছে। এই জন্য ওই চেতনা শব্দটা শুনলে আমি একটু ভয় পাই। আমি চাই মুক্তিযুদ্ধের চেতনার নামে যেটাই অপকর্ম করে ফেলেছে একটা গোষ্ঠী, ২৪-এর চেতনা টার্মটা ধারণ করে একই চেতনার ব্যবসাটা যাতে না হয়। কিন্তু এই স্পিরিটটা যেটা, সেটার অবশ্যই রিফ্লেকশনটা থাকা দরকার। যেমন এই গণ অভ্যুত্থান যখন হয়ে গেল, সেটা তো একটা বেটার বাংলাদেশের জন্য। সেই সংস্কার প্রক্রিয়ার ভেতরে কিন্তু এমন একটা প্রক্রিয়া আসতে পারে, যারা হয়তো বা প্রশাসনকে নিজেদের ইলেকটোরাল পারপাসে কখনো ব্যবহার করবে না। নির্বাচন কমিশন পুরোপুরি স্বাধীন হবে, অন্যান্য যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান আছে পুরোপুরি স্বাধীন হবে। এই সংস্কারগুলোর ব্যাপারে অবশ্যই রাজনৈতিক দলগুলো এবং সরকারের জায়গা থেকে আন্তরিকতা
সুফার আছে বলে মনে করি, এবং আমার আরো বেশি উদ্যমী হওয়াটা দরকার। আর সবচেয়ে যেটা জরুরি, ইলেকশনের যে টাইম লাইন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির যেটা টাইম স্ট্যান্ড ডিসেম্বর, আমি মনে করি যদি এটা ডিসেম্বর নাও হয়, কিন্তু রোজাটা ক্রস করা উচিত না। কারণ রোজা যদি চলে আসে, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আপনি জানবেন এবার রোজার ঈদ হবে সামনের মার্চ মাসের মাঝামাঝি সময় গিয়ে 15 থেকে 17 তারিখের ভেতরে। তারপরে ঈদের ছুটি আরো 1 সপ্তাহ, তারপর গিয়ে যদি এপ্রিলের ফার্স্ট উইকে ইলেকশন হয়, তাহলে এন্টায়ার রোজার মাসে তো ঠিক মতো ক্যাম্পেইনটা চালানো যায় না। এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর বাংলাদেশের নির্বাচনের ইতিহাস যদি আমরা দেখি, এই 12টা নির্বাচনের ইতিহাস যদি রিড করি, তাহলে দেখবেন 2টা এক্সেপশনাল ইলেকশন ছাড়া অন্যান্য সকল ইলেকশন কিন্তু শীতকাল কেন্দ্রিকই হয়েছে। একটা ইলেকশন পাবেন অক্টোবরে, মার্চে পাবেন কিছু, বাদ বাকি সব শীতকালের ভিতরে। এবং মোটা দাগে যে 2টা ইলেকশন হয়েছিল, 1996 সালের দ্বিতীয় ইলেকশন যেটা জুন মাসে, ওটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা, একটা স্পেশাল সিনারিওর জন্য এটা হয়। এবং আরেকটা করেছিল এরশাদ 1986 সালে, আর একটা পাতানো ইলেকশন করার জন্য তার ওই গরমের সিজন, বৃষ্টির সিজনে ইলেকশনটা করার দরকার হয়েছিল। এপ্রিলে যদি ইলেকশনটা হয়, ক্যাম্পেইনের কথাটা যদি একটু দূরেও রাখি, তীব্র গরম পড়বে, একই সাথে খরতাপ সারা দেশে থাকবে, কাল বৈশাখীর সিজন কিন্তু এটা। বাংলাদেশে আপনারা জার্নালিস্ট মানুষ, অবশ্যই আপনারা জেনে থাকবেন সবারই বাংলাদেশে বহু প্রত্যাশা জায়গায় নির্বাচন নিয়ে যে সময়, সেই সময় ইস্যুতে একটি সমাধান হবে। জনাব সাইদ আব্দুল্লাহ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।